শুভ শান্তা চ্যানেলের পক্ষ থেকে আমি শান্তা আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা আপনাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল, প্রায় 15 দিন। হয়তো আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন, আর সেই জন্য আমার মন থেকেও বেশ কষ্ট ছিল। আসলে এই দেরি হওয়ার পিছনে আমাদের একটা নতুন স্বপ্ন ছিল। আমার বাড়ির ছাদ বাগানে আমি একটা নতুন ছোট্ট করে রান্নাঘর করেছি। সেই রান্নাঘরের প্রতিটি কাজ গোছানো সাজানো সব যত্ন করে করছি। এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই সময় মতন ভিডিওটা দিতে পারিনি। তবুও আজ মন ভরে গেছে, কারণ অবশেষে সেই অমূল্য মুহূর্তটা আপনাদের সামনে ভাগ করে নিতে পারছি। আমার ছেলের এই পবিত্র অনুষ্ঠানের দিনটি আপনারা সবাই আশীর্বাদ, ভালোবাসা আর আবেগ ভরা একটা বিশেষ স্মৃতি। আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এই আশাতেই। চলুন ভিডিওটা শুরু করছি। এটা 29 তারিখ, মানে পৈতের দিনই। তার কারণ রাত 12টার পর আমি আলপনা দিতে ছাদ বাগানে উঠেছি। আর মোটামুটি আমার টাইম লেগেছিল রাত্রির 2টো পর্যন্ত। আমি একদম না ঘুমিয়ে একটা সুন্দর অনুভূতি নিয়ে ছাদ বাগানে আলপনা দিচ্ছিলাম। আর আমাকে সব সময় যে হেল্প করে সেটা শিবা আমার সঙ্গেই ছিল। রাত বাড়তে বাড়তে কখন যে 2টো বেজে গিয়েছিল টেরই পাইনি। আলপনা দিতে দিতে পুরো ছাদটা যেন একটা অন্যরকম সৌন্দর্যে ভরে উঠেছিল। ভারী ভর্তি আত্মীয় স্বজন, সবাই তখন গভীর ঘুমে, কিন্তু আমাদের বাড়িটা তখন টুনি লাইট দিয়ে সাজানো হয়ে গিয়েছিল। নরম আলোয় ঝলমল করছিল চারিদিক। এই দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতন ছিল, যেন একটা পবিত্র উৎসবের শুভ আগমনের বার্তা। তারপর ধীরে ধীরে ভোর হলো। সকালে আলোয় শুরুতেই পৈতের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল। হাজব্যান্ড প্রথমেই পুরোহিতদের সঙ্গে পুজো করতে বসলো। সেখানে নান্নিমুখের অনুষ্ঠান হলো। একে একে পৈতের যাবতীয় যেসব অনুষ্ঠান হয় সব অনুষ্ঠান পবিত্রভাবে 2 পুরোহিত মশাই মিলে সুসম্পন্ন করছিল। আর সব সময় আমার ওখানের উকরার মা এবং আমার পালসেটের মা এরা সবসময় পুজো দেখার জন্য খুব আগ্রহী ছিল। আর মাঝে মাঝে আমি এসে বসছিলাম। আর আমার ছোটো মামা, আমার বড় মামা সর্বক্ষণ পুজোর স্থানটিতে বসেছিল। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সব মানুষেরই এখানে এসে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছাদটা আমার এতই ছোট ছিল যে, আর পুজোর সামগ্রী এতটাই বেশি ছিল যে সবাই মিলে এসে এক জায়গায় বসতে পারছিল না। তবে সেটা কিছু মানুষের দুঃখের কারণ হয়ে ওঠেনি, কারণ অনুষ্ঠান বাড়িতে সবাইকার সঙ্গে সবাইকার দেখা হয়ে কোন দিক থেকে যে সময় পেরিয়ে যায় সেটা কেউ বুঝতেই পারে না। একটা কথা বলি, এখানে আমার ছেলেকে ছোটোবেলাতে আমার বাবার বাড়িতে যখন যেতাম তখন পটল বলে একটি ছেলে চুল কাটতে আসতো। ওর ভালো নাম থাকতেই পারে, কিন্তু ওকে পটল বলেই সবাই চেনে। আমিও তাই ভিডিওতে ওর পটল নামটা নিলাম। আমার ছেলের খুব জেদ ছিল, কিছুতেই চুল কাটবে না। তো আজ পটল এসেছে ওর মাথা নাড়া করতে। পটল অনেকবার বলছে যে ভাগনাকে নিয়ে অনেক ছাদে ছোটাছুটি করতে হতো, বলো দিদি? আমি বলছি হ্যাঁ ঠিক তাই। তো এখন কেমন কি সুন্দর ও আমার কাছে বসে আছে ন্যাড়া হবে বলে, কারণ ওর খুঁটটা দেখছে। যে যন্ত্রটার সাহায্যে ও ন্যাড়া হবে সেটা দেখার এবং হাতে নেওয়ার ওর খুব ইচ্ছা ছিল। অন্য নাপিত থাকলেও আমি আগে থেকেই পটলকে বলে রেখেছিলাম যে তুই আসবি আর ভাগনার মাথা ন্যাড়া তুই করে দিবি। সেই মতন পটল এলো এবং শুরু হলো সেই ছোট্ট মানে মজার একটা টানাটানি। ছেলে বলছে ওটাও ওই খুঁটটাও নেবে। এই সব ছোটো ছোটো আনন্দগুলো সবাই মিলে আমরা ভাগ করে নিচ্ছিলাম। তবে এতটা অনুষ্ঠানের মধ্যে আমার ছেলে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ তেমনভাবে কোনো কিছু খাওয়ানো হয়নি, মোটামুটি খালি পেটই ছিল। তবে এত চঞ্চল একটা বাচ্চা খুব সুন্দরভাবে সব কিছু সামলে নিয়েছে। এরপর এলো মাথা নাড়ার পর্ব। মাথা নাড়া খুব সুন্দরভাবে ও মাথা নাড়া করলো। সমস্ত আত্মীয় স্বজন, আমার মা, মাসিরা সবাই বসে পৈতের অনুষ্ঠান দেখছিল। আর পৈতের অনুষ্ঠান পৈত ন্যাড়া হওয়ার আগে যে প্রোগ্রামটা থাকে সেটা ওর বাবা আমার ছেলের চুল একটু কেটে দিল, তারপর নাপিতে ন্যাড়া করতে গেল। আর এখানে এত সুন্দর করে বসে ন্যাড়া হওয়ার দৃশ্য দেখতে দেখতে
দেখতে আমার মানে আগেকার পুরনো কথা অনেক মনে পড়ে যাচ্ছিল। আমার ওকরাতে একটা সেলুন ছিল জানু বলে, ওর কাছে গিয়েও আমি ওরকম ছুটে বেড়াতাম। জানু একবার ছুটছে অন্যদিকে, আমি একবার ধরছি ছেলেকে, এইভাবে ওকে চুল কাটাতাম। আর পটলের কাছে তো কথাই নেই, গোটা পালসেটের ছাদে আমি ছুটে বেড়াতাম। খানিকটা চুল কাটতো আর খানিকটা কেটেই আবার দৌড়ে অন্যদিকে চলে যেত। এইভাবে যখন ওকে আমি চুল কাটাতাম ছোটোবেলায়, আর ওর বাবা তো সেলুনে নিয়ে যেতেই ওই জন্য ভয় পেত, বলতো ওটা তুমিই সামলাও, তুমি পারবে, আমি ওরকম পারবো না। তো সেরকম করেই আমি সামলেছি। আজকে দেখছি আমার ছেলে বসে বসে ন্যাড়া হচ্ছে এবং একদম খুব ওর ইচ্ছা ন্যাড়া হওয়ার। তো এখানেও একটা গল্প আছে। ওর ইচ্ছা, ও বলেছে যে অমিতাভ বচ্চনের মতন ও বড় চুল লাগবে। তো আমি সেই কারণে বলেছিলাম যে ঠিক আছে, তুই ন্যাড়া হয়ে নিবি ভালোভাবে, তাহলে তোর চুলটা এরপরে যেটা বেরোবে সেটা খুব ভালো অমিতাভ বচ্চনের মতন চুল বেরোবে। এই রকম চলছিল ওর সঙ্গে কথাবার্তা। তারপরে উন্নয়নের পর হয় ব্রহ্মচারী হওয়া। তখন ভিক্ষা মানে ভিক্ষাম দেহি চাইতে হয়। এই রীতির নাম হলো ভিক্ষা প্রার্থনা। ব্রহ্মচারী গেরুয়া বস্ত্র পরে, হাতে ঝুলি আর পাত্র থাকে, বড়রা তাকে ভিক্ষা দেয়। মা বাবা প্রথমে ভিক্ষা দেয়, তারপর একে একে আত্মীয় স্বজন, দিদা মাসি কাকা পিসি সবাই। এর আসল অর্থ হলো আমরা যখন ছেলেকে মানে এই প্রথাটার মধ্যে দিয়ে ছেলেকে শেখানো হয় নম্র হওয়া। মানে তুমি যতই বড় হও না কেন, তোমাকে নম্র থাকতে হবে। নিজের অহংকার ভেঙে সবার কাছ থেকে গ্রহণ করার শিক্ষা। আগে ব্রহ্মচারীরা গুরুর আশ্রমে থাকতো, ভিক্ষা করে খেত, সেই রীতিরই এটা একটা স্মৃতি। ভিক্ষার সাথে সাথে বড়দের আশীর্বাদ, ভালো মানুষ হওয়ার শিক্ষা, বিদ্যাবান হওয়ার শিক্ষা, এটাই থাকে এই রীতিতে। আমার ছেলের তখন প্রচণ্ড গরম লেগে গিয়েছিল, তাই তাকে ঘরে নিয়ে এসে ফ্যান চালিয়ে বসা হলো এবং প্রত্যেকে ওকে প্রণাম করছিল আর ও তার মাথায় আশীর্বাদ করছিল, আশীর্বাদ দিচ্ছিল। এটা ওর আমাকে পরে বলেছে, মা এটা বেশ ভালো লাগছিল, মামা আমাকে প্রণাম করলো, পিসমণিরা সবাই প্রণাম করলো, ঠাকমা দিদুন এমনকি তুমি আমাকে প্রণাম করলে। এগুলো ওর কাছে খুব আশ্চর্য মনে হচ্ছিল। তবে ঠাকুরের একটা বিশেষ কিছু শক্তি থাকে, সেই শক্তির জোরে একটা চঞ্চল বাচ্চা এত সুন্দরভাবে শান্ত হয়ে গোটা পৈতেটা আমাদের খুব সুন্দরভাবে এনজয় করতে দিল, আর ও নিজেও এনজয় করেছিল। তারপর শাস্ত্রমতে আর একটা অধ্যায় আছে, যখন ছেলেকে 2.5 পা দিলেই পাটা ধরে নিতে হবে, 3 পা দেওয়া যাবে না। কারণ আমাদের শাস্ত্রতে আছে যে 3 পা দিয়ে দিলেই নাকি ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। বাবা লোকনাথ বাবা এরকমভাবেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেইটা যাতে না হয় সেই জন্য আমরা সন্তর্পণে ছিলাম। এইভাবেই ভিডিওটা শেষ হলো।